পশ্চিমবঙ্গ দিনের পর দিন বছরের পর বছর জ্বলছে, কিন্তু বাঙালির না আছে কোনো হুঁশ, না আছে কোনো প্রতিবাদ। শিক্ষক নিয়োগে দুর্নীতির গরু পাচার মামলায় আরজি করের তরুণী ডাক্তারকে ধর্ষণ। পশ্চিমবঙ্গের মানুষের কাছে কাজ নেই, শিল্প নেই, 100 দিনের কাজ করে তাদেরকে খেতে হয়। সকালে ভাতার রাজনীতিতে মেতে আছে। 1000 টাকা দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিচ্ছে 1000 টাকা, তাহলে খুব খুশি। আমি বাংলার গান গাই। যার ফলস্বরূপ বাবা মাকে হতে হচ্ছে সন্তানারা, যুবক যুবতীদের নিজেদের এলাকা ছেড়ে কাজের জন্য পাড়ি দিতে হচ্ছে বাইরের রাজ্যে। পশ্চিমবঙ্গের বাইরে নিজেকে বাঙালি বলতে লজ্জা লাগছে, কারণ তারা বাঙালির নাম শুনলে গালি দিচ্ছে। এটা বলতে লজ্জা লাগছে কি পশ্চিমবঙ্গ ইংরেজদের আমলেই ভালো ছিল। যখন থেকে ভারত স্বাধীন হয়েছে তখন থেকে পশ্চিমবঙ্গের ডাউনফল শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ইকোনমিক এক অবনতির দিকে এগিয়ে গেছে। পশ্চিমবঙ্গের সমস্ত পলিটিক্যাল দল, যতগুলি পলিটিক্যাল দল এত বছর এসেছে, সবাই পশ্চিমবঙ্গকে লুটেছে। নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের ডাউনফলের শুরু কখন থেকে হয়েছিল, কিভাবে বাংলার ইকোনমিতে এত বড় ডাউনফল নেমে এলো, এর পেছনের আসল কারণগুলি কি কি, বাংলার এই অবস্থার জন্য কে বা কারা দায়ী, কোন কোন ঘটনাগুলি বাংলার অর্থনীতিকে ভেঙে দিয়েছিল এবং কেন লাখ লাখ চাকরি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেল অন্য রাজ্যে। আজ আমরা বেঙ্গালুরুকে যতটা ডেভেলপ দেখছি, ঠিক ততটাই ডেভেলপ হয়তো আমাদের পশ্চিমবঙ্গ হতে পারত যদি কিছু ভুল না করতো। কি কি সেই ভুল? ভবিষ্যতে বাংলাতে কি আলো নেমে আসবে, নাকি অন্ধকারেই রয়ে যাবে এই বাংলা? পুরো ভারতবর্ষে 28টি রাজ্য মিলিয়ে প্রায় 4 লক্ষ ভিখারি আছে। সেখানে প্রায় 90,000 ভিখারি পশ্চিমবঙ্গ থেকে অবস্থান করে। পশ্চিমবঙ্গের 70% পপুলেশন আজও গ্রামে বসবাস করে, যাদের পার ক্যাপিটা ইনকাম 1,75,000 টাকা, মানে প্রতি বাৎসরিক ইনকাম 1,75,000 টাকা। যদি সেটা আমরা মাসে দান করাই, সেটা 15,000 টাকা প্রতি মাস হয়ে বেরোচ্ছে। আর ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে সেটা এখন 5 লক্ষ টাকা অবধি ছুঁয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, ভাবতে পারছেন পশ্চিমবঙ্গের অবস্থানটা কোথায় এখন। এই ভিডিওটা বানানোর জন্য অনেক পলিটিক্যাল পার্টি থেকে আমাকে ফের দেওয়া হতে পারে, আমার প্রাণনাশের হুমকিও আসতে পারে। তা সত্ত্বেও অনেক রিস্ক নিয়ে আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি চাই আবারও বাঙালিরা জেগে উঠুক, আবারও বাঙালিরা রাজ করুক ভারতবর্ষের মধ্যে, আবারও পশ্চিমবঙ্গে তার সেই গৌরবকে ফিরে পাক। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা আপনারা লাইক করুন এবং প্রতিটি বাঙালির মধ্যে শেয়ার করুন, প্রতিটি বাঙালিকে জাগ্রত করুন এবং চলুন সবাই মিলে বদ্ধকরভাবে ফিরিয়ে আনি আমাদের পশ্চিমবঙ্গকে, আমাদের সেই বাংলার গৌরবকে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোসের সেই আমলকে। কলকাতা এমন একটি জায়গা যেখানে ভারতের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো এসেছিল, যেখানে ভারতের সর্বপ্রথম ট্রাম এসেছিল, যাকে ইংরেজরা ভারতের লন্ডন বানিয়েছিল। সেই কলকাতা কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি এতটা পরিমাণ লুটেছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে পশ্চিমবঙ্গ ভারতের 28টি রাজ্যের মধ্যে 27 নম্বরে বিরাজ করছে। যেই কলকাতা একসময় ভারতের রাজধানী ছিল। যাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সম্বন্ধে নলেজ নেই, তাদের উদ্দেশ্যে বলে দিই, কিছু প্যারামিটারের উপর ভিত্তি করে রাজ্যকে কম্পেয়ার করা হয় এটা দেখার জন্য যে সেই রাজ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কেমন পারফর্ম করছে। এটা দেখার জন্য 3টি প্যারামিটারের অ্যাভারেজকে নেওয়া হয়। 1 এডুকেশন, 2 পার ক্যাপিটা ইনকাম, মানে সেই রাজ্যে প্রতিটি মানুষের মাথা পিছু আয় কত করে, এটা বার করার জন্য সেই রাজ্যের টোটাল জিডিপিকে সেই রাজ্যের টোটাল পপুলেশন দিয়ে ভাগ করলেই এই নাম্বারটা বেরিয়ে চলে আসবে। আর 3 নাম্বার হচ্ছে হেলথ। উইকিমিডিয়ার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম 1,75,000 টাকা, যেখানে ভারতের অন্যান্য রাজ্য যেমন গোয়া 5 লাখ টাকা অবধি ছুঁয়ে গেছে এবং ভারতের বর্তমান রাজধানী দিল্লির পার ক্যাপিটা ইনকাম 4,60,000 টাকা। এবার এই পুরো ভিডিওটাকে ভালোভাবে বোঝার জন্য আপনাকে আমাদের রাজ্যটিকে একটি কোম্পানির সাথে তুলনা করতে হবে, যেখানে আপনি কাজ করে, আপনি ব্যবসা করে, বা আপনি কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করে, বা আপনি চাষ করে ফসল উৎপন্ন করেন। আর সেই ফসল রাজ্য অন্য রাজ্যকে বা অন্য দেশকে বিক্রি করে সেখান থেকে টাকা অর্জন করে, আর সেই টাকা আমাদের স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল বানানো বা উন্নয়নের জন্য কাজে লাগে। কিন্তু সব জায়গাতেই কোনো না কোনো কিছু বিখ্যাত জিনিস থাকে, যেমন বেঙ্গালোর বিখ্যাত আইটি হাবের জন্য,
যেমন গুজরাট বিখ্যাত ব্যবসার জন্য, যেমন হায়দ্রাবাদ বিখ্যাত ওষুধ তৈরির জন্য, সেই রকমই আমাদের পশ্চিমবঙ্গ বিখ্যাত রাজুদার পকেট পরোটা আর বিরিয়ানিতে ঐতিহাসিক মুহূর্ত সেই ঘি ঢালার জন্য। সরি মানে ধান, চাল ও কৃষিজ ফসল রপ্তানির জন্য। এবার আপনারা ধরুন আমরা চকলেট বলতে কি বুঝি, আর সেই 1 টাকার লজেন্স, কিন্তু এখন চকলেট বলতে 5 স্টার, ডেরি মিল্ক, এইসব। মানে সময়ের সাথে সাথে যেমন মানুষও বদলিয়েছে, সেই রকমই নতুন নতুন জিনিসপত্র ইনোভেশন হয়েছে। সেই রকমভাবে একটা কোম্পানি বা একটা রাজ্যকে মার্কেটে টিকে থাকতে হলে সেই একটা নাম করা প্রোডাক্টের পেছনে থাকলে চলবে না, নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে, নতুন নতুন জিনিস ইনোভেশন করতে হবে, নাহলে মার্কেটে টিকে থাকতে পারবে না। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা করে বসে পশ্চিমবঙ্গে 75% এগ্রিকালচার বেস। সেখানে নতুন করে না এলো কোনো বড় ইন্ডাস্ট্রি, না এলো বড় কোম্পানি, আর না হলো নতুন কোনো কিছুর ইনোভেশন। আর তখন থেকেই শুরু হয় পশ্চিমবঙ্গের ইকোনমিতে সবচেয়ে বড় ডাউনফল। আর এই ডাউনফলের পেছনে সবচেয়ে বড় 2টি কারণ, সেই কারণগুলি নিয়ে চলুন নেক্সট অধ্যায়ে আলোচনা করা যাক। বাংলার গান গাই। বাংলার পলিটিশিয়ানরা ডিসিশন মেকিং একদম ফালতু, কারণ অতীতে এত বড় বড় ভুল ডিসিশন নিয়েছে, যার পরিণাম আমাদের চুকাতে হচ্ছে বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে। ভারতের আজকের দিনে সবচেয়ে বেশি ইনকাম সার্ভিস বিক্রি করে, আর যেটা বেঙ্গালোর এখন টপে আছে, কারণ বেঙ্গালোর ভারতের আইটি হাব। এই অপরচুনিটি দেখে ভারতের প্রতিটি রাজ্যই তাদের রাজ্যে একটি করে আইটি হাব তৈরি করছে, কিন্তু এই সমস্ত আইটি হাবকে রুলস করে বেঙ্গালোর, কারণ বেঙ্গালোরে আছে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। কিন্তু এটা শুনে তোমার কেমন লাগবে যদি আমি বলি যে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ বেঙ্গালোরের নয়, বরং বাংলা ছিল, কারণ বাঙালি হাতের লক্ষ্মী পায়ে করে ঠেলে দিয়েছে। সবচেয়ে প্রথম বাংলা সিএম এর কাছে অফার আসে কলকাতাকে আইটি হাব বানানোর জন্য। তখনকার দিনের বাংলা সিএম ছিলেন সিপিএম নেতা জ্যোতি বসু। তিনি এটা বলে অফারকে রিজেক্ট করে দেয় যে কম্পিউটারকে যদি কাজে ইন্টিগ্রেট করা হয় তাহলে এই কম্পিউটার সাধারণ মানুষের জব খেয়ে নেবে। এই কথাটা শুনে এখন যেমন আপনার লজিকবিহীন ও বোকামি মনে হচ্ছে, তখনকার দিনেও ঠিক ততটাই লজিকবিহীন ও বোকামি ছিল, কারণ এই কম্পিউটার আসার পর মানুষের জব তো কমেনি, বরং মানুষের জবের ধরন পাল্টেছে এবং নতুন নতুন সেক্টরে জব ক্রিয়েট হয়েছে। আর এরকম ফালতু ডিসিশন আপনি কোনো সিএমের কাছ থেকে আশা করেন না, এক্সেপ্ট বাংলার সিএম। প্রতি দশকে টেকনোলজি আপগ্রেড হয়, তা বলে এই নয় যে ভারত নতুন টেকনোলজি অ্যাডপ্ট করে দেওয়া বন্ধ করে দেবে। যেমন আগে কম্পিউটারকে নিয়ে হাইপ ছিল যে কম্পিউটার সাধারণ মানুষের জব খেয়ে নেবে, সেরকমই এখন এআইকে নিয়ে মানুষের হাইপ আছে যে এআই মানুষের জব খেয়ে নেবে, কিন্তু সেটা নয়। হয়তো কিছু সেক্টরে জব কমবে, কিন্তু নতুন নতুন সেক্টরের আবার জব উৎপন্ন হবে এবং জবের ধরনও পাল্টাবে। যখনই বাংলার সিএম জ্যোতি বসু অফারকে রিজেক্ট করে দেয়, ঠিক তখনই কর্ণাটকের সিএম হাত জোর করে অফারকে অ্যাকসেপ্ট করে দেয়। তার ফল দেখুন, কোথায় আজ বেঙ্গালোর, কোথায় ওয়েস্ট বেঙ্গল, কোথায় কাশ্মীরের উল, কোথায় বগলের চুল। ডিজে অরুণ, কাশ্মীরের উল আর যত আছে বগলের চুল। আজকের দিনে ভারতের যতগুলি ইউনিকর্ন স্টার্ট আপ তৈরি হয়েছে তার 44% বেঙ্গালোর থেকেই তৈরি হয়েছে। বিদেশ থেকে কোনো কোম্পানি ভারতে এলে তার মেন অফিস বেঙ্গালোরতেই তৈরি করে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বেঙ্গালোর প্রায় 4,40,000 আইটি জব করে। একটা মজার কথা বলবো, যদি বেঙ্গালোরে কোনো ভ্যাকেন্সি বেরোয় তার 30% ভ্যাকেন্সি বাঙালিরাই ফিল করে। আজকে এক সিএম মানে জ্যোতি বসুর ভুলের জন্য আমাদের বাঙালিদেরকে নিজেদের রাজ্য ছেড়ে বেঙ্গালোরে গিয়ে কাজ করতে হচ্ছে। আর যদি তারা কলকাতাতেও কাজ করে তাহলে স্যালারি এত কম যে কি বলবো। যেখানে আমাদের কলকাতায় ফ্রেশার্সদের 5,000, 8,000, 10,000 কি 12,000 পর্যন্ত দিচ্ছে, সেখানে বেঙ্গালোরেই সেই একই জব, একই কাজ সেই ফ্রেশার্সরা পাচ্ছে 35,000 টাকা। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই কি সেই দ্বিতীয় নাম্বার গলতি যেটা বাংলার ডাউনফল বাংলার গান গাই। 1940 সালে কলকাতা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি জব ক্রিয়েট করত,
ইংরেজদের আমলে বাংলায় ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। তারপরে ইংরেজরাও ভারত ছেড়ে চলে যায় আর ব্যবসা বাণিজ্য বাংলা ছেড়ে দেয় চিরকালের মতো। এর জন্য সবচেয়ে বেশি দায়ী বাংলার মানুষ ও বাংলার পলিটিক্যাল নেতা নেত্রীরা, কারণ তারা বড় বড় উদ্যোগপতিদের সাথে যেভাবে খারাপ আচরণ করেছে, বাংলার মানুষ, বাংলার এমপ্লয়ের তারা কাজের থেকে বেশি বাংলায় স্ট্রাইক করত, যার ফলস্বরূপ বড় বড় কোম্পানিরা তাদের মেন অফিস, মেন ফ্যাক্টরি, তাদের ইন্ডাস্ট্রি বাংলা থেকে তুলে নিয়ে গেছে অন্য রাজ্যে। বিড়লা স্যারকে বাংলার মানুষজন এতটাই হিউমিলিয়েট করেছে যে পরের দিনই বিড়লা স্যার বাংলা ছেড়ে চলে গেছে এবং তার ফ্যাক্টরি এবং তার কোম্পানিকেও অন্য রাজ্যে শিফট করে দিয়েছে। তারপর আর বাংলার মুখ ফিরেও তাকাননি। তারপর তখনকার সিপিএম সরকার বাংলায় বড় বড় ইন্ডাস্ট্রি এবং কোম্পানি আনার অনেক চেষ্টা করলেও কোনো কোম্পানি বা ইন্ডাস্ট্রি বাংলায় আসতে চায়নি, কারণ বাংলায় খারাপ ট্র্যাক রেকর্ডের জন্য। তারপর 2004 সালে সিপিএম সরকার স্যার রতন টাটার হাতে পায়ে ধরে বাংলায় ইন্ডাস্ট্রি বা কোম্পানি আনার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কোম্পানি আসতে চায়নি, কারণ বাংলায় খারাপ ওয়ার্ক কালচার এবং এমপ্লয়ীদের প্রোটেস্ট ও গুন্ডাবাজি তোলাবাজির জন্য। কারণ দিনের শেষে কোনো কোম্পানি তার প্রফিটটাই দেখবে, তারা তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া তাদের লস তারা বহন করবে না। তা সত্ত্বেও দয়ালু স্যার রতন টাটা বাংলায় ন্যানো প্ল্যান্টের জন্য অফার দেয়, কারণ স্যার রতন টাটার ভিশন ছিল তিনি এমন একটা গাড়ি উৎপন্ন করবে যে গাড়ি অতি কম খরচায় যে কোনো মানুষ, সমস্ত গরিব সেই গাড়ি কিনতে পারবে এবং তারা গাড়িতে চড়তে পারবে। ওনার ভিশন ছিল যে টাকায় ভারতীয়রা মোটর সাইকেল কিনবে সেই টাকায় ভারতীয়দের একটা গাড়ি প্রদান করতে, যার ফলে ভারতীয়দের সেফটি বজায় থাকবে, এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে অনেকটা বাঁচবে ভারতের মানুষজন। গভর্নমেন্টের সাথে টাই আপ করে প্রায় 1000 একর জমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিনে নেয় এই টাটা কোম্পানি, এবং যেসব লোকের কাছ থেকে তিনি জমি কিনেছিলেন তাদেরকে প্রমিস করেছিলেন তাদের ঘরের একজন করে চাকরি দেওয়ার কথা। এই টাটা কোম্পানি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে এই ওয়েস্ট বেঙ্গলের উপরে। তারপরে পিকচারে আসে এক মহিলা, যিনি বাংলার মানুষকে এটা বোঝায় যে টাটা কোম্পানি আপনাদের কাছ থেকে কম টাকায় জমি কিনে নিচ্ছে, এবং টাটা কোম্পানি যদি এখানে ফ্যাক্টরি করে আপনারা পাশাপাশি বসবাস করতে পারবেন না। এইসব বলে বাংলার মানুষকে খেপিয়ে স্যার রতন টাটার বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে। আর এই ব্যক্তির নাম, এই মহিলার নাম মমতা ব্যানার্জি। কিন্তু বাংলার মানুষ এটা বুঝতে পারেনি, औरत का चक्कर है बाबू भैया, औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। এই নন্দীগ্রামকে নিয়ে, বাংলার ভবিষ্যৎকে নিয়ে পলিটিক্স করে মমতা ব্যানার্জি নিজের স্বার্থ পূরণ করলো। তিনি বাংলার মুখ্যমন্ত্রী হলেন, আর বাংলার মানুষ কি পেল? বুড়ো আঙুল। যেখান থেকে হয়তো বাংলার ভবিষ্যৎ আস্তে আস্তে ঠিক হতো, ঠিক হওয়ার চান্স এসেছিল, সেখান থেকেই বাংলার ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে গেল। স্যার রতন টাটাকে দেখে হয়তো আরও বড় বড় ব্যবসায়ীরা বাংলাতে আসতো এবং বাংলাতে এসে তারা ব্যবসা করত, কিন্তু সেটা আর হলো না। তারপর থেকে বড় বড় ব্যবসায়ীদের মুখে একটাই কথা, যাই হয়ে যাক বাংলাতে আর ব্যবসা করতে যাব না, আর কখনো বাংলাতে ব্যবসাও করব না। যেখানে হয়তো বাংলায় বড় বড় শিল্প, বড় বড় কলকারখানা, বড় বড় ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, সেখানে মমতা দিদি এসে বাংলাকে চা চপ শিল্পেই সীমিত রেখে দিল। নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় দাঁড়ায়। বাংলার এই অবস্থা দেখে স্যার রতন টাটা তার কিনা নন্দীগ্রামে সেই জমি ছেড়ে দিয়ে বাংলা ছেড়ে চলে যায়। ঠিক তখনই তারই সুযোগ নিল নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ছিল তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি রতন টাটা হাতে পায়ে ধরে তিনি অফার দেয় গুজরাটে এই ন্যানো প্ল্যান্ট বা ফ্যাক্টরি লাগানোর জন্য। মাত্র 3 দিনে প্রায় 1000 জমি অধিগ্রহণ করে রতন টাটার হাতে তুলে দেয় মোদী। তারই ফলস্বরূপ আজ বাঙালি হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তারা কি ভুল করেছে। আজ গুজরাট 25,000 কোটি টাকা আয় করে এই গাড়ি বিক্রি করে। আর মজার কথা কি জানেন, ওই ফ্যাক্টরিতে কারা কাজ করে? ওই ফ্যাক্টরিতে বেশিরভাগ
বাঙালিরাই কাজ করে। যারা একসময় হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছিল তারাই এখন বাংলা ছেড়ে বাইরের রাজ্যে কাজ করতে আসে। বাংলার ইকোনমিকে যেসব জিনিসগুলি ঠিক করতে পারত সেই সমস্ত জিনিসগুলি বাঙালি লাত মেরেছে, লাত মেরে ভাগিয়ে দিয়েছে বাংলাতে। একসময় বাংলা ভারতের জিডিপির 20% কন্ট্রিবিউট করতো, এখন সেই বাংলারই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ভারতের লাস্টের দিক থেকে সেকেন্ডে আছে। আমাদের বাবা দাদুদের ভুলের সাজা পাচ্ছি আমরা, আর যদি আমরা সেই একই ভুল করি তাহলে আমাদের নেক্সট জেনারেশন, নেক্সট প্রজন্ম বাংলাতে বসবাসই করতে পারবে না। যেখানে না থাকবে কর্মসংস্থান, না থাকবে ভালো রাস্তাঘাট, না থাকবে ভালো উন্নত স্কুল, কলেজ, হাসপাতাল। তাই আমাদের জেগে উঠতে হবে আর আমাদের সেই বাঙালিদের গৌরব আবারও ফিরিয়ে আনতে হবে, যাতে আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গিয়ে কেউ খেস্সা করতে না পারে, আমাদের বাঙালিকে কেউ দেখে গালি দিতে না পারে। তাই সমস্ত বাঙালির কাছে আমার অনুরোধ, আপনারা জেগে উঠুন এবং অন্য যারা বাঙালিদেরকে জাগিয়ে তুলুন। এখনও সময় আছে, যদি আমরা বাংলাকে ঠিকঠাকভাবে নতুনভাবে তৈরি না করি তাহলে আমরা বাঙালিরা সেই বিহারের থেকেও নিচু স্তরে চলে যাব। তাই আপনাদের কাছে অনুরোধ, সমস্ত সরকারই একই, আমাদের দাবি সরকারের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে এবং মানুষকে এডুকেশন দিতে হবে এবং জিও পলিটিক্স বুঝতে হবে। সরকার যদি ভালো করে সেটা ভালো বলতে হবে, সরকার যদি খারাপ করে সেটা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে। আমাদের দাবি আমাদের সরকারের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, না হলে সরকার আমাদেরকে লুটে নিয়ে যাবে এবং যেমন লুটছে আগামী দিনেও লুটবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন প্রতিটি বাঙালির মধ্যে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই এডুকেশনমূলক কন্টেন্ট দেখার জন্য, এরকম জিও পলিটিক্স কন্টেন্ট দেখার জন্য। চলুন আজকে নিয়ে এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভাতার রাজনীতি আমাদের রাজ্যকে কিভাবে শেষ করে দিচ্ছে, ভিতর থেকে কীভাবে খোগলা করে দিচ্ছে, সেই ভিডিও দেখার জন্য ডান দিকে ক্লিক করুন। পশ্চিমবঙ্গে যেভাবে রাজনৈতিক হিংসা বেড়েছে তাতে করে কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, সেই ভিডিও দেখার জন্য বাঁ দিকে ক্লিক করুন।